যদি একটু ফলো করেন দেখবেন আমাদের দ্য query.com-এর যে ওয়াল সেখানে আমরা পরিষ্কার লিখেছি তিলোত্তমার বিচার চাই। বিচার আমরা চাইছি এ কারণেই, বিচার চাওয়াটা অধিকার। একটু বিস্তৃত আকারে বলতে চাইছি, জানি দর্শকদের ধৈর্যচ্যুতি ঘটবে, অনেকে মেনে নেবেন না আমাকে, অনেকে সমালোচনা করবেন, অনেকে বিচ্যুতি ঘটাবেন, নানান ধরনের করবেন, কিন্তু স্পর্শগত বিষয় তো নিশ্চয়ই সেটা করবেন না তো আশা করি। তাই আমি শুরু যেটা করতে চাইছি তা মূল অংশে আসবো। আমি বেশ টিভির ডিবেটগুলো শুনছিলাম, পরপর শুনছিলাম, তো সবাই ঠিক বলছে, কেউ ভুল বলছেন না। আমিও সেটা চেষ্টা করছি ঠিকঠাক করে বলবার জন্য। আমি কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত লাইন দিয়ে যে শুরু করি যে নিয়ত দক্ষিণ হাওয়া স্তব্ধ হলো একদা সন্ধ্যায়, অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীজ জনতা, সহসা অরণ্য রাজ্যে স্তম্ভিত সভয়ে নিবায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তরে করে, দুরাগত স্বপ্নের কি দুর্দিন, মহামারী অন্তরে বিক্ষোভ, সঞ্চারিত রক্তবেগ পৃথিবীর প্রতিধবনীতে, অবসন্ন বিলাসের সংকুচিত প্রাণ। এরকমই একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বলে আমি সংবেদনশীল একজন নাগরিক হিসাবে এবং সাংবাদিক হিসাবে এই প্রশ্নগুলো আমার মধ্যে অবশ্যই উকি দিচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি 9ই আগস্ট থেকে যদি শুরু করতে চাই, সেটা হচ্ছে 9ই আগস্ট এ রাজ্যের মুখ্যমন্ত্রী অতি অনেকের প্রিয়, অনেকের পছন্দের, অনেকে তার সততা নিয়ে প্রশ্ন তোলেননি, যিনি সততার ঊর্ধ্বে ছিলেন, এসব তো অনেক কথাবার্তা হয়েছে। সেদিন বিধানসভার বাইরে তার মরদেহ শায়িত ছিল। সেদিন সংবাদ এবং সাংবাদিকতার সাজুর্য বজায় রাখার জন্য সংবাদ পরিবেশন করতে গেছিলাম বর্ধমান থেকে কলকাতা, প্রায় 120 কিলোমিটার জার্নি করে। যেহেতু একসময় বিধানসভাটা করতাম সাংবাদিকতা করা সুবাদে, এখন অনেকটা দূরে থাকি, কিন্তু কলকাতার প্রতি আবেগ ভাব থাকবেই। আর যখন বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে স্বাভাবিকভাবে তার সময়কালে সাংবাদিকতার মহাকারণ্যে দেখার অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রেস মিট অভিজ্ঞতা আছে আমার। তাই কবি সুকান্তের ভাইপো অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপোই তো হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাই তার কাকার লেখা দিয়ে আমি শুরুটা করতে চেয়েছিলাম এবং করছিও তাই। উনি বলছেন যে, আমি কয়েকটা লাইন পড়ে তারপরে আসি। বলছে, সহসা জানালায় দেখি দুর্ভিক্ষের স্রোতে জনতা মিছিল আসে সঙ্গবদ্ধ প্রাণ, অদ্ভুত রোমাঞ্চ লাগে সমুদ্র পর্বতে, সে মিছিলে শোনা গেল জনতার মৃত্যুঞ্জয়ী গান। ঠিক মৃত্যুঞ্জয় গান শোনা যাচ্ছে, তিলোত্তমার বিচার চাইছে। সেটা 9ই আগস্ট দুপুরবেলাতে যখন আমি বিধানসভার করিডোরে ঘুরছিলাম বড় জায়ান্ট স্ক্রিনে, আরজি করের এই ঘটনা তখন হাওয়ার মতো লেলিহান শিকার মতো তখন ধুধু করে বাংলার বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। অনেকেই প্রতিবাদের যে শব্দগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, বিভিন্নভাবে সেগুলো মালা গেঁথে তারা প্রতিবাদে সরব হচ্ছিলেন। তাই আমাদের দ্য query.com আমরাও তিলোত্তমার বিচার চাই এবং আমরা এই পক্ষে বিচার যাতে ঠিকঠাক হয় তার জন্য আমাদের ওয়ালে সে কথাই বলেছি এবং মানুষের কথাই বলতে চেয়েছি, যে কথা মানুষ বলছেন। তো আমি কবিতা দিয়ে বারবার করে বলতে চাইছি। যদি আমি কবি সুকান্ত ভট্টাচার্যের আরেকটি লাইন পড়ি, খুব খারাপ লাগবে বলে মনে হয় না আপনাদের। বলছে, হঠাৎ ধুলো উড়িয়ে ছুটে গেল যুদ্ধ ফেরত এক কনভয়ে, খেপে ওঠা পঙ্গপালের মতো রাজপথ সচকিত করে আগে আগে কামান উঁচিয়ে পেছন দিয়ে খাদ্য রসদের সম্ভার। এটা একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কবি সুকান্তের লেখা। কিন্তু তা দেখলাম পঙ্গপালের মতো মানে একদম হু হু করে গোটা বাংলাকে কার্যত কাবু করে দিল তিলোত্তমার এই হত্যা, ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে। দেখুন, আমি কোনোভাবেই আজকের ডেসিবেল বাড়িয়ে কথা বলতে চাইছি না। আমি বিনম্র চিত্তে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারাও সবাই প্রতিবাদ করছেন, আমিও করছি, আমারও একটি কন্যা সন্তান আছে। তাই প্রতিবাদের ভাষা যেন কোনোভাবে হারিয়ে না যায়। প্রতিবাদের যে উদ্দীপ্ত যে আওয়াজ তা যেন হৃদয়ে গিয়ে লাগে এবং হৃদয় যেন দুলিয়ে দেয়, সেটা যেন হওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আমি জ্ঞান দিচ্ছি ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে রে,
আমরা জাস্টিস চাইছি, বিচার চাইছি। আমরা আসবো সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটু বিস্তারিত বলতে চাইছি। আমি বেশ কয়েকদিন ধরে রাস্তায় আছি, আন্দোলনে দেখছি ধুলো উঠছে, ধুলো ধুমায়িত হচ্ছে, কখনো আকাশ মেঘ হচ্ছে, আবার কখনো চিৎকার হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। কেউ বলছে যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমি সে প্রসঙ্গ যাচ্ছি না। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবার অধিকার আমার নেই। আমি সংবাদ মাধ্যমের সাংবাদিক, আমার কাজ হচ্ছে কাটা ছেঁড়া করা, প্রশাসনের যে ব্যর্থতা সেগুলোকে তুলে ধরা, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তাই যে মেয়েটি চলে গেল তার জন্য এই কবিতাটা খুব একদম ঠিকঠাক। এ বন্ধা মাটির বুক চিরে এইবার ফলাবো ফসল, আমার এই বলিষ্ঠ বাহুতে আজ তার নির্জন বোধন। এ মাটির গর্বে আজ আমি দেখেছি আসন্ন জন্মেরা, ক্রমশ সুস্পষ্ট ইঙ্গিতে দুর্ভিক্ষের অন্তিম কবর। আমার প্রতিজ্ঞা শুনেছ কি? এ মাটিতে জন্ম দেব আমি অগণিত পল্টন ফসল। ঘনায় ভাঙন দুই চোখে ধ্বংসস্রোত জনতা জীবনে, আমার প্রতিজ্ঞা গড়ে তোলে খোদিত সহস্র হাতছানি। দুয়ারে শত্রুর হানা, মুঠিতে আমার দুঃসাহস, কর্ষিত মাটির পথে পথে নতুন সভ্যতা গড়ে পথ। এই পথেই তো গড়তে চেয়েছিল তিলোত্তমা আগামী জীবন সুন্দর বিকশিত করার জন্য, কিন্তু নরখাদক, নরপিচাস যারা জীবনটাকে কেড়ে নিয়েছে। এখান থেকে শুরু করতে চাইছি। 10 তারিখ থেকে ক্রমাগত আন্দোলন, জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার প্রত্যেকেই তারা সংঘবদ্ধ হতে শুরু করেন। তারা বলেন ডক্টর সন্দীপ ঘোষকে পদত্যাগ করতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং বিচার বিভাগে তদন্ত করতে হবে। কিন্তু যা দেখেছি আমরা, একজন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে তার পরিবারকে বলছে একটু তাড়াতাড়ি আসতে হবে। তার বাবা মা প্রশ্ন করে কেন? বলে আপনার মেয়ে সুইসাইড করেছে। ইতিউতি প্রশ্নের মধ্যে ছিল, ফোনের মধ্যে ছিল। কে ছিলেন? অ্যাসিস্ট্যান্ট সুপার, তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করবে। তারপরে তার বাবা মাকে বসিয়ে রাখা হলো অধ্যক্ষের ঘরে প্রায় 3 ঘন্টা। তার মেয়ে মারা গেছে, ধর্ষণ হয়ে খুন হয়েছে। 3 ঘন্টা এরা কতটা নৃশংস, কতটা আবেগহীন মানুষ না পার্থিব এরা বসিয়ে রাখলো। সেখানে তখন জটলা চলছে, যে ছবি ভাইরাল হয়েছে। সেখানে চিকিৎসক রয়েছে, সেখানে আইনজীবী রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেদিন মানে যেভাবে চাপ বাড়ছিল ক্রমশ, তাতে সন্দীপ ঘোষকে বাঁচানোর বহু চেষ্টা হচ্ছিল বলে অভিযোগটা বিভিন্ন স্তর থেকে করতে শুরু করলো। 10 তারিখ পেরোলো, 11 তারিখ, 11ই আগস্ট। আন্দোলন ক্রমাগত পুঞ্জীভূত হচ্ছে, চেরাপুঞ্জির যেমন দফায় দফায় মেঘ জমলে বৃষ্টি হয়, যেন পশ্চিমবঙ্গের আকাশ যেন চেরাপুঞ্জিতে ভরে গেছিল। দফায় দফায় বৃষ্টি হচ্ছে, দফায় দফায় দমকা হাওয়া, দফায় দফায় চিৎকার, দফায় দফায় দাবিতে সরব, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরাও তিলোত্তমার বিচার চাই বলে তো ওয়ালটা লিখেছি, ওয়ালটা আমরা বানিয়েছি। বলে যাইনি কখনোই উন্নাও, হাদ্রাস, মণিপুর, আমরা কম্পেয়ার করছি না। কিন্তু সব থেকে যেটা অবাক লেগেছে, তারপরে যখন আন্দোলন ক্রমাগত জেলায় জেলায় ছড়াচ্ছে, গঙ্গা ছাড়িয়ে আরব সাগর ছাড়িয়ে সুদূর পাশ্চাত্যে পশ্চিমের দেশগুলো, লাতিন আমেরিকা সমস্ত জায়গায় যখন প্রতিবাদের ঢেউ উঠতে শুরু করলো, এ বঙ্গ জানি না দেখেছি কি না, বিগত পশ্চিমবঙ্গের যা ইতিহাস, যা সংস্কৃতি, যা আমাদের প্রামাণ্য বিভিন্ন ক্ষেত্রে, যারা আমাদের প্রণম্য ব্যক্তি, যারা আমাদের মহাপুরুষ, যাদের তৈরি এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা, যার জন্য আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকার মধ্যে তিলোত্তমাও বেঁচে থাকার অধিকার ছিল। সেই প্রণম্য মহাপুরুষদের রাজ্য কার্যত বিতর্কের শিরোনামে বিশ্বের দরবারে পৌঁছে গেল। তাতেও মুখ্যমন্ত্রী টনক নড়েছে কিনা বলতে পারবো না। সরকার থেকে বহু চেষ্টা হয়েছে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। জানি না, আমি আপনাকে বলছি যে স্কটল্যান্ড ইয়ার্ড কিনা বলতে পারবো না। কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা, যা চোখের পর্দা আপনার যে থাকে ঠিকঠাক, আপনার চোখের পর্দা নেমে যাবে। পুলিশ কমিশনের ভূমিকা পরিষ্কার নয়, অভিযোগ। এগুলো কেন বলছি? প্রসঙ্গত এই প্রশ্নটা আসতে পারে যে সবাই বলছে, আপনিও বলছেন না। কারণ আমিও তো বাংলার অংশীদার, আমিও তো বাংলার ভাগিদার, আমিও তো বাংলার একজন পাহারাদার, আমিও তো বাংলার গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে চতুর্থ স্তম্ভের ভূমিকায় পালন করতে বসেছি।
আমি তো কোনো কাব্য আবৃত্তি, আমি কবিতাটা পড়ছি বাস্তবসম্মত ভিত্তির উপর দাঁড়িয়ে। কবি সুকান্ত ভট্টাচার্য আমার পছন্দের কবি, তাকে ইউজ করে, তার লাইনকে কোট করে আমি কথাগুলো বলতে চাইছি। আমি কবিতা আবৃত্তি পাঠ করা বা শোনাবার আপনারা শুনবেন না। অনেক পশ্চিমবঙ্গের অনেক বড় বড় কবিতা আবৃত্তিকা তারা আছেন। কিরে বাংলায় হলোটা কি? মণিপুর নিয়ে কবিতা হয়েছে, আমি জয় গোস্বামীর কবিতা পড়ছিলাম। কই তিলোত্তমার বিচার চাই, তা নিয়ে তো কবিতা হলো না। কবিতা তো লিখছেন রাস্তায়, রাজপথে, মহানগরীতে, গ্রামে গঞ্জে, বিভিন্ন মোড়ে, চায়ের দোকান, পানের দোকান। শুধু বলছে যে যারা শিক্ষায় উদ্বুদ্ধ হোক আর না হোক, তারা সভ্যতায় এগিয়ে থাকুক আর না থাকুক, তারাও কিন্তু কবিতা লিখছেন মনে মনে, হৃদয়ে হৃদয়ে। কারণ প্রত্যেকেই এই ঘটনায় প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে, হৃদয় থেকে শুরু করে নারী পর্যন্ত। শরীরের প্রত্যেকটি অংশ, অঙ্গ প্রত্যঙ্গ, চুল থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত হিলিয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে অনেক তথ্য খারিজ করছে, তথ্য রাখছেন, আবার খারিজও করছেন। মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন সেই সোদপুরে বাড়িতে, বলেছিলেন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা। তারপরে বিভিন্নভাবে বলেছিলেন 7 দিন সময় দেওয়া হোক, হয়নি। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কার্যত সিবিআই তদন্তের উপর দায়িত্ব দেয়। কিন্তু প্রশ্নটা এখানেই, যখন হাইকোর্ট থেকে যখন বিষয়টি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলায় যখন সেটাকে শুরু করে, সেখানে 21 জন লয়ার দাঁড়িয়ে গেল এই রাজ্য সরকারকে বাঁচানোর জন্য। অথচ আমার বাংলার, আমার এই বিকশিত বাংলার, আমার এই শস্য শ্যামলা সুন্দর বাংলার, যে বাংলায় রবীন্দ্রনাথ, যে বাংলায় কবি সুকান্ত, যে বাংলায় নজরুল, সে বাংলায় তিলোত্তমা আজ নেই। এটা ভাবতে সব থেকে কষ্ট লাগছে। স্বপ্নদেব কুণ্ডু হত্যাকাণ্ড আমারও মনে আছে, প্রত্যেকের মনে আছে, ভাববার কোনো কারণ নেই। যাদবপুরের ঘটনা সারা ভারতবর্ষে তোলপাড় হয়েছিল, কিন্তু স্বপ্নদেব কুণ্ডুর বাবা এবং মা তারা এই যন্ত্রণাটা এখন ভোগ করেন যে তাদের সন্তানটি নেই। তেমনি তিলোত্তমার হত্যাকাণ্ড এবং ধর্ষণ এবং খুন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটা তার পরিবার সে ব্যথা অনুভব করছে। তার সঙ্গে বাংলা সহ সারা দেশ, পৃথিবী ভাগ করে নিয়েছেন যে আমরাও জাস্টিস চাইছি। এবার বলি যে রাজনীতির ফসল বোনানোর পালা শুরু হয়েছে তো, বাদ যায়নি তো কেউ। তার বাবা মা তো বলছে আমরা রাজনীতির যুপকষ্টে বলি হতে চাইছি না। আমরা তো চাইছি না। আমি তো বলছি যে 9ই আগস্টের পর থেকে 10ই আগস্ট টানা thequery.com আপনারা আমাকে পছন্দ করুন আর না করুন, আপনারা আমাকে লাইক করুন না করুন, কিন্তু আমি আমার বক্তব্য এবং আমার যে সাজুর্য ও সৌন্দর্যায়ন, যে সাংবাদিকতার যে দায়িত্ব, সেটা আমি অবশ্য হৃদয় দিয়ে আমি পালন করার চেষ্টা করব। তাই আমি মনে করি এই ঘৃণ্য অপরাধের শাস্তি একমাত্র বিচার ব্যবস্থায় ঠিক করবে, আমরা ঠিক করতে পারি না। সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি হয়েছে তো। দেখছিলাম কোনো প্যানেলে যখন আলোচনা চলছিল, সেখানে সায়ন লাহিড়ীকে সেদিনই গ্রেপ্তার করা হয়েছে, যদিও আজকে সন্ধ্যায় বিচারপতি অমৃতেশ সেনা বলেছেন আগামীকাল দুপুরে 2টোর মধ্যে তাকে মুক্তি দিতে হবে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো পুলিশ রুজু করেছে সেগুলোকে এখন আপাতত স্থগিত রাখতে হবে। ভাবুন, পুলিশের কি অ্যাক্টিভিটি! পুলিশ হচ্ছে আমাদের রক্ষাকর্তা। পুলিশ তো সেদিন 14ই আগস্ট যখন সারা রাজ্য, যখন নারীরা রাত জেগেছে স্বাধীনতার প্রাক মুহূর্তে, সেখানে গুন্ডারা চলেছে আরজি করে ভেতরে, বলছে চল সেমিনার রুমে চল, পুলিশ দাঁড়িয়ে ভূমিকা দেখছিল। পুলিশের ভূমিকা তো দেখেছি আমরা, পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ নাকি, কলকাতার পুলিশ পাতা নড়লে নাকি খবর পেয়ে যান, মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, সিপি সাহেব, আপনার সুনাম বৃদ্ধি হয়নি, জানেন আপনি, আপনার ইশারায় আপনি কিছু করতে পারেননি, নিশ্চয়ই ওপরে কোনো নির্দেশ ছিল। তাই তদন্তের অগ্রগতি কতটা হয়েছে এটা আমরাও জানতে চাইছি সংবাদ মাধ্যমে। আমরাও চেয়েছিলাম যে গামধনির বিচারটা সঠিকভাবে হোক, যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন। 11 বার পিপি বদল হয়েছে সম্ভবত। তো যাই হোক, টুম্পা মৌসুমীরা প্রতিদিন ফুপিয়ে এখনও তারা কাঁদেন তার বান্ধবীর জন্য। এখনও হচ্ছে রে হাসখালিতে ঘটনা, তার পরিবার ব্যথায় যন্ত্রণায় তারা জর্জরিত। ভুলে যাচ্ছি, বলছি না ধানতলা বানতলা ভুলে যাচ্ছি না, বলছি না, আমি ভাববেন না আমি মানে পাশ কাটাচ্ছি না। কিন্তু যাই হোক, এবার আসি তৃণমূল কংগ্রেস শাসক দলের একজন অত্যন্ত ভালো বলছেন, আবার কেউ এমন সমালোচনা করছেন কাকে? অরিজিৎ সিংকে। পৃথিবীতে যার বিরাট ব্যাপ্তি, ভারতবর্ষে 1 নম্বর সিঙ্গার, যার বহু ভক্ত কোটি কোটি, তিনি গানও গেয়েছেন,
তাকে সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ভাবুন কোথায় লেভেল পর্যন্ত, মানে কোথায় হচ্ছে তিনি আর কোথায় হচ্ছে কোনো ওই অরিজিৎ সিং। ভাবুন আপনি রাষ্ট্রপতিকে বলছেন যে আপনি কলকাতা নিয়ে অডিট অ্যাবাউট, আপনি উন্নাও হাদরাস নিয়ে অডিট নন। কে পরামর্শ দিচ্ছেন? তিনি তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক। তাই তো তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আমাকে শুনছেন তারা আমার অনুষ্ঠানে আসেন না, এটাই তো প্রমাণিত সত্য। আমি বহুবার বহু ক্ষেত্রে আপনাদের আমন্ত্রণ করেছি, আপনারা শুধু প্রশ্ন বান মানে জর্জরিত হবেন বলে আপনারা পাশ কাটিয়ে যান। তবে আপনাদের আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই সংবাদও চলবে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই চলবে। কোনোভাবে আমি থামবার পাত্র নই এবং থামবার সাংবাদিক নই, এটা নিশ্চিত আপনারা জানেন ভালো করে। তাই নোকের আঁচড় হোক, গায়ে আঁচড় কাটলে কিন্তু প্রতিবাদের স্পৃহা কিন্তু কার্যত হাওয়া যেরকম ঘোরায় সেরকম ঘোরাতে আমি পারি সাংবাদিকতার বলিষ্ঠ প্রয়াস এবং কণ্ঠ দিয়ে। তার মধ্যে হৃদয় থাকবেই থাকবে। তাই যে ক্ষতর হয়েছে বাংলায়, মানে অনেকে বলে না চাঁদেরও কলঙ্ক আছে। হ্যাঁ, দূর থেকে নাকি দেখলে তাকে মনে হয় কোনো বুড়ি সুতো কাটছে, কালো কালো চোখ। আসলে ওখানে পাহাড়, বড় বড় গর্ত রয়েছে। যেহেতু চন্দ্রযান 3 ওখানে ল্যান্ড করে আছেন, তার আগে থেকে আমরা এই গল্প শুনতে শুনতে বড় হয়েছি। তেমনি বাংলায় কলঙ্কিত হয়েছে তিলোত্তমার ঘটনার পরিপ্রেক্ষিতে। হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্নের উত্তর যখন চাইছি তার রাস্তায়, তখন তো নামবো। বামপন্থীরা করছেন না, ডানপন্থীরা করছেন না, বিজেপি করছেন না, তৃণমূল কংগ্রেস করছেন, ডাজ নট ম্যাটার ফর মি। তৃণমূল কংগ্রেস যদি প্রতিবাদে সরব হয় আমি যাবো, মিছিলেই সংবাদ পরিবেশিত করবো। কিন্তু দুর্ভাগ্য, আনফর্চুনেট বলতে পারি, বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বকে আমি বহুবার এই ঘটনার ক্ষেত্রে শুধু নয়, বহু ক্ষেত্রে দুর্নীতির যখন এক একটা ইস্যু যখন ধরার চেষ্টা করেছি, তারা আমার ডিবেট বা প্যানেলে আসতে চাননি। সেটা তাদের চয়েস অফ বিষয়, কারণ তারা অনেক বৃহত্তর মিডিয়াকে প্রেফার করবেন। আমার মতো ক্ষুদ্র পিপীলিকাকে আপনারা গুরুত্ব দেবেন কিনা। তবে বলি আপনাদের, কালের কপোততলে আমি কিন্তু বিস্মৃত হয়ে যাইনি, আমি কিন্তু মলিন হয়ে যাইনি। যে বহু বছর ধরে যে উপন্যাসের পাতা মলাট বিবর্ণ হয়ে যায় না, আমি তা কিন্তু হয়ে যায়নি। আমার কণ্ঠস্বর এখনো দীপ্ত, উদ্দীপ্ত, উজ্জীবিত, প্রজ্বলিত, বিকশিত। এই সভ্যতার আমিও অংশীদার। তাই আমাকে ধমকে চমকে যে লাভ কিছু যখন হয় না, আমি আমার মতো করেই কথা বলবো। তবে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে সম্মান দিয়ে এবং তদন্তকারী সংস্থাকে প্রতি আস্থা রেখে আমার আবেদন তো থাকবেই থাকবে। কিন্তু যারা আজকে তো দেখলাম বিভিন্ন কলাকুশলীরা মুখ খুলেছেন, যদিও শাসক দল বলছেন যে এখন মুখ্যমন্ত্রীকে নিয়ে বায়োপিকে, পশ্চিমবঙ্গে যে মুভিকে নিয়ে যেটা হয়েছে, এখন আপনারা সরব হচ্ছেন না। আর মুখ্যমন্ত্রীর পাশে সব নাচন কোদন করছেন, তার উত্তর দিয়ে দিয়েছেন হরনাথ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি সবাই দিয়েছেন। আমি বলিনি, কৌশিক সেন বলেছেন, সৈনী সেনগুপ্ত সবাই বলেছেন। তাহলে তারা কি সবাই অপ্রাপ্তবয়স্ক? তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত এই বাংলায়, সেটা মুখ্যমন্ত্রীও জানেন। তা আপনাকে দিয়ে বলাচ্ছি কিনা বলতে পারবো না, আপনি বলছেন। আপনি যাদের নাম করে বলছেন তারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে তাদের বিরাট পরিচিতি। অরিজিৎ সিং এক্সাম্পল তার, আপনি তাকেও ছাড়ছেন না। কেন করছেন এটা? আসুন না, যে আশঙ্কার বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আসল তদন্তের গোড়া পর্যন্ত পৌঁছতে পারবে তো, কারণ ট্যাম্পার হচ্ছে, বা যে মানে তদন্তের ক্ষেত্রে যে সমস্ত তথ্য দরকার সেই সত্যগুলোকে ট্যাম্পার করা হয়েছে। এটা ছাত্র সমাজ থেকে শুরু করে চিকিৎসক মহল, তারা সে কথা বলছে। তা আমি তো বলছি না কথা। তাই মিছিলে তো যেমন আমি মিছিলে হাঁটতে আসিনি, আমি তো সংবাদ করতে এসেছি। তাই আমাকে দেশলাই কাঠি ভাবার তো কোনো কারণ নেই, আমি তো বারুদ নই। তাই দেশলাই কাঠি কবিতা দিয়ে বলি, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমার অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, আমি নয়ন রায়। যত বেশি আক্রমণ করবেন দেশলাই কাঠির মতো কিন্তু প্রজ্বলিত হব, বিকশিত হব এবং ঘাড়ে নিঃশ্বাস ফেলবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ডোন্ট কম্প্রোমাইজ। আমি করবো না সাংবাদিকতার ক্ষেত্রে। আমি এটা জানি আজ আসি কাল নেই, কিন্তু তিলোত্তমার বিচার চাই। তার জন্য ওয়ালে আমি পোস্ট আমি দিয়ে রেখেছি,
তাই দেশলাই কাঠিরও খুব গুরুত্ব আছে। আমি ক্ষুদ্র হতে পারি, তুচ্ছ নই। তাই তিলোত্তমার ঘটনায় আমাকে ব্যথিত করেছে। তাই আমাকে কারা পছন্দ করছেন কারা করছেন না তাতে আমার কিছু যায় আসে না। বিষয় হচ্ছে যে প্রত্যেকটি মানুষের তার গণতান্ত্রিক অধিকারের বেঁচে থাকার এবং বলার প্রয়াস অবলীলায় সে বলতে পারে, সেটা মাত্রা রেখে। তাই দম আটকানো কুয়াশা তো আর নেই আর সেই বৃষ্টি, তুষার বৃষ্টি। সূর্য ছুঁয়েছে ভূস্বর্গ চঞ্চল, সহসা জেগেই চমকে উঠেছে দৃষ্টি। আমার দৃষ্টি এখন পূব পানেই। আমিও চাই অপরাধীর শাস্তি, আমিও চাই তিলোত্তমার বিচার, আমিও চাই কাঙ্ক্ষিতভাবে যারা এই ঘটনা ঘটিয়ে অনুপ্রাণিত করেছেন আর বাংলার সম্মানকে যারা ভুলুণ্ঠিত করেছেন পথের ধারে সারা বিশ্বের কাছে, দে আর রেসপন্সিবল। এই জবাব সরকারকেই দিতে হবে, কারণ সরকার এই মুহূর্তে কাঠগড়ায় রয়েছে। মিছিল মিটিং করলেই দোষ, আর টক শোতে বসলেই অ্যারেস্ট। যদি পুলিশের মনে হয় আমি এই কথাগুলো আপনাদের বিরুদ্ধে বলছি, আমাকে আপনারা গ্রেপ্তার করতেই পারেন, আমার তাতে কিছু যায় আসে না। ये प्रतिबाद आवाज़ ज़रूर चलते रहेंगे, थमने का कोई मतलब ही नहीं है। आवाज़ जितने भी जोर बोलो कम पड़ जाएगा, मगर आज नहीं तो कल आवाज़ जितना होगा आपको भारी पड़ जाएगा। संगे থাকুন, কমেন্টস করুন, আমাকে বরদাস্ত করুন। বিস্তৃত আকারে বলার চেষ্টা করছিলাম, সংক্ষিপ্ত বলিনি, বিস্তৃত বলেছি। তাই আপনারা যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে, তাই বাধ্য হলাম। বেপরোয়াভাবে যে সমস্ত মনোভাব দেখছি এখানে, এক একজন ব্যক্তিকে আক্রমণ করা হচ্ছে, এটা সেই সময় এখন আসেনি। এখন আসল সময় অপরাধীকে চিহ্নিত করে একদম শাস্তির জায়গায় নিয়ে যেতে হবে। 4 তারিখে বলছে ছাত্র সমাজ ডাক দিয়েছে, বাড়ির মোমবাতি ঘরে জ্বালাতে বলেছে। এ বাংলা এটা ভাবিনি। এ বাংলার ধানসিঁড়িটির আমাদের কবিতা মনে আছে, জীবনানন্দ দাশের কবিতা, এ বাংলার সমাজের আমরা অংশীদার, তা ভুলুণ্ঠিত করলো কারা, সেই কালপিট কারা, তাদের খুঁজে বার করার দায়িত্ব সরকার বাহাদুর। এখন যদিও সিবিআই মনিটরিং, কোর্ট মনিটরিং, সিবিআই তদন্ত চলছে। অবশ্য অনেক ঘটনা তো আছেই, তাপসী মালিকের ধর্ষণ এবং খুনের বিচার সিবিআই করতে পারেনি। অবশ্যই নোবেল চুরি বিশ্বভারতীর তা উদ্ধার করতে পারেনি সিবিআই। নন্দীগ্রামের ঘটনার বিচার করতে পারেনি সিবিআই। নেতায় গণহত্যার বিচার করতে পারেনি সিবিআই। ইজ আ ফেলিওর, এটা ঠিক। তাই এটা সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। এই ঘটনা আসল অপরাধীদের ধরা যদি পড়ে, তাহলে মানুষ বিচার ব্যবস্থার প্রতি এবং সিবিআইয়ের প্রতি আস্থা বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়।